ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩। আগ্রাসন বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। দেশে জ্বালানির মজুত আছে ৪৫ দিনের। হরমুজ প্রণালী বন্ধ হলে আমিরাতের বন্দরে চোখ বিপিসির। ক্রুড অয়েল, এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্যের বিকল্প খোঁজার পরামর্শ। আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোর মামলায় ১৬ জন জড়িত, জানালো তদন্ত সংস্থা। গ্রেপ্তার ৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। তদন্ত প্রতিবেদন ও আনুষ্ঠানিক অভিযোগ দাখিল আজ। গুমের পর ইনজেকশন পুশ করে হত্যা, নিশ্চিহ্নে পোড়ানো হয় মরদেহ। শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন, কমিশনের প্রতিবেদন। বন্দিশালায় জিজ্ঞাসাবাদে আমেরিকানরাও। এবং এইচএসসি শুরুর আগেই প্রশ্ন ফাঁস, বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত বোর্ডের। অপরাধীদের শাস্তি না হওয়ায় কারণ বারবার কেলেঙ্কারি, সেনা সহায়তা নেয়ার পরামর্শ। সময় সংবাদের সঙ্গে আছে আমি জান্নাতুল দোলনা। কাতার ও ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার কয়েক ঘন্টার মাথায় সংঘাত বন্ধের ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান ও ইসরায়েল। তেল আবিব কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না দেখালেও তেহরানের দাবি কোনো চুক্তি হয়নি। হামলা বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। আল জাজিরা জানায়, মঙ্গলবার ভোরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এ ঘটনায় অন্তত ৩ ইসরায়েলি নিহত হয়েছেন। কাতারের বাসিন্দাদের জন্য এ ছিল ভিন্ন এক অভিজ্ঞতা। ক্ষেপণাস্ত্র হামলার আগে সাইরেনের শব্দেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন অনেক বাসিন্দা। স্থানীয় সময় সোমবার রাতে কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিল দেশটি, যদিও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে কাতার প্রশাসন। কাতারের পাশাপাশি ইরান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করেও। এরপরই আতঙ্কে ছোটাছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তেহরান এই অভিযানের নাম দেয় ভিক্টোরি মেসেজ। এই ঘটনার পরেই নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত। একই সঙ্গে এই হামলার নিন্দা জানিয়েছে আমিরাত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। যদিও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল বলেছে, ভ্রাতৃপ্রতিম দেশ কাতারের ক্ষতি সাধনের জন্য ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেনি তেহরান। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার বিকেলে নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন, ইসরায়েল ও ইরান পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী প্রথমে ইরান ও পরে ইসরায়েল হামলা বন্ধ করবে, যা ১২ ঘন্টার মধ্যে একটি যুদ্ধবিরতির পর্যায়ে যাবে। আর ২৪ ঘন্টা পর দেশ দুটির মধ্যকার যুদ্ধ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে। পোস্টে ইরান ইসরায়েল সংঘাতকে ১২ দিনের যুদ্ধ বলে উল্লেখ করেন ট্রাম্প। আশা প্রকাশ করেন এই যুদ্ধবিরতি স্থায়ী হবে। যুদ্ধবিরতির সময় দেশ দুটি একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকবে। বিশ্ববাসী এমন উদ্যোগকে স্বাগত জানাবে উল্লেখ করে ট্রাম্প লেখেন, এখন শান্তির সময়। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির ঘোষণার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন যে কোনো চূড়ান্ত যুদ্ধবিরতি হয়নি, তবে তেহরান হামলা বন্ধ রাখতে প্রস্তুত যদি ইসরায়েল তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে। যদিও এ বিষয়ে এখনো মুখ খুলেনি তেল আবিব, উল্টো ইরানে হামলা চালিয়েছে দেশটি। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। কাতারের আল হুদেইদ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর রিয়াদ, আবুধাবি, দোহা সবাই প্রতিক্রিয়া দেখিয়েছে। হামলায় কেউ আহত না হলেও আঞ্চলিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে উপসাগর জুড়ে। প্রয়োজনে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারিও দেয়া হয় কাতারের পক্ষ থেকে। মার্কিন হামলায় পরমাণু স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার জবাবে সোমবার কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। তবে আগেভাগে সতর্কবার্তা থাকায় ঘাঁটি খালি করে নেওয়া হয়েছিল, ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে আঞ্চলিক প্রতিক্রিয়া ছিল একেবারে ভিন্ন স্বরে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই হামলা তাদের সার্বভৌমত্ব, আকাশসীমা ও আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন। কাতার এর যোগ্য জবাব দেবে। সৌদি আরব এক বিবৃতিতে বলে, এই আক্রমণ কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। এটি কাতারের বিরুদ্ধে নগ্ন আগ্রাসন। সংযুক্ত আরব আমিরাত জানায়, কাতারের সার্বভৌমত্বের ওপর এই আক্রমণ স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা এমন যে কোনো হুমকির কড়া প্রতিবাদ জানায়।
বাহরাইন জানায় তারা কাতারের পাশে রয়েছে এবং উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর ঐক্যের প্রমাণ হিসেবেই তাদের সমর্থন অব্যাহত থাকবে। কুয়েত জানায় এই হামলা শুধু কাতারের সার্বভৌমত্বই নয় বরং গোটা অঞ্চলে স্থিতিশীলতার উপর আঘাত। কুয়েত কাতারকে পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং আত্মরক্ষার অধিকার সমর্থন করছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন তারা কাতারের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। এই অরাজকতা বন্ধ করতে হবে, সবাইকে সংযত থাকতে হবে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে বিশ্বের জন্য ভুল বার্তা পাঠিয়েছে। এখনই দরকার উত্তেজনা কমানো ও আলোচনায় ফেরা। এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ বলছে ইরানের এই হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কাতারের জনগণের সঙ্গে তারা একাত্ম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলার প্রভাবে স্থবির হয়ে পড়ে আকাশপথ। কাতার সহ 7টি দেশ একযোগে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে। কয়েক ঘন্টা পর আকাশসীমা খুলে দিলেও বাতিল হয় শত শত আন্তর্জাতিক ফ্লাইট। বিপাকে পড়েন হাজারো যাত্রী। ইরানের হামলার মুখে কাতার সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ একযোগে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে তাদের আকাশসীমা। যদিও কয়েক ঘন্টা পর তা খুলে দেয় দেশগুলো। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় নিরাপত্তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। যদিও কয়েক ঘন্টার এই নিষেধাজ্ঞায় কাতার, দুবাই ও দোহাগামী ফ্লাইট বাতিল করে আমেরিকান এয়ারলাইন্স, ইউনাইটেড এয়ারলাইন্স, সিঙ্গাপুর এয়ারলাইন্স, ব্রিটিশ এয়ারওয়েজ সহ বহু সংস্থা। হঠাৎ আকাশসীমা বন্ধের ফলে বিভিন্ন এয়ারপোর্টে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। এদিকে দীর্ঘ রুটে ঘুরিয়ে ফ্লাইট পরিচালনা করায় বেড়ে যায় খরচ, সময় ও জ্বালানি চাপ। ব্রিটিশ এয়ারওয়েজ থেকে শুরু করে তুর্কি ও লুফথানসা সবাইকে রুট পুনর্গঠনে বিপাকে পড়তে হয়। বিশেষজ্ঞরা বলছেন এই সংকট দীর্ঘ হলে বিমা কোম্পানি ও ট্যুর অপারেটররা মধ্যপ্রাচ্যকে উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করতে পারে। সবচেয়ে বড় ধাক্কা আসতে পারে পর্যটন শিল্পে। গ্রীষ্মের মৌসুমে যখন পর্যটকের চাপ থাকে শীর্ষে, তখন হোটেলে বুকিং বাতিল, ট্যুর প্যাকেজ বন্ধ ও যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় ভর করেছে চরম অনিশ্চয়তা। বিশেষজ্ঞরা বলছেন মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে এর প্রভাব হতে পারে দীর্ঘমেয়াদী। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধের হুমকির মুখে থাকলেও আগামী ৪৫ দিন বাংলাদেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। এই মুহূর্তে ৩২ দিনের ডিজেল এবং ফার্নেস অয়েল, ১২ থেকে ১৫ দিনের অকটেন পেট্রোল ও জেট ফুয়েল সহ অন্যান্য জ্বালানি তেলের মজুদ গড়ে তুলেছে বাংলাদেশ। চলতি মাসে বন্দরে ভিড়বে তেলবাহী আরও ৫টি জাহাজ। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের দাম বাড়ার শঙ্কায় বিপিসি। শাখাউত টিপুর ক্যামেরা বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইরানের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো মধ্যপ্রাচ্য। এর মধ্যে বহুল আলোচিত এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইরান। এই অবস্থায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে জ্বালানি তেলের সংকট সৃষ্টির সংখ্যা দেখা দিয়েছে। তবে আগে থেকে বাংলাদেশ পর্যাপ্ত জ্বালানি তেলের মজুত রাখায় কিছুটা চিন্তামুক্ত বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন। বিশেষ করে সৌদি আরব থেকে মাসে ১ লাখ মেট্রিক টন ক্রুড অয়েল আনতে হয় বাংলাদেশকে। এক্ষেত্রে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল। বিকল্প হিসেবে রয়েছে আরব আমিরাতের ফুজিয়ারা বন্দর। ক্রুড অয়েল ওখান থেকেও মাঝে মাঝে আমাদের লোড হয়। সো ওইটা থেকে আমরা ধারণা করছি তারা ওই বন্দরটা ব্যবহার করতে পারবে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায়। বাংলাদেশের ক্রুড অয়েল সৌদি আরব এবং এলপিজি ও এলএনজি কাতার থেকে হরমুজ প্রণালী হয়ে আসলো। এক্ষেত্রে পরিশোধিত জ্বালানি তেল হিসেবে পরিচিত অকটেন, পেট্রোল, ডিজেল, ফার্নেস অয়েল এবং জেট ফুয়েল আমদানি হয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুর থেকে। তাই ক্রুড অয়েল অন্যান্য গ্যাস জাতীয় জ্বালানি আমদানিতে বিকল্প দেশ খোঁজার পরামর্শেই কর্মকর্তার। হরমুজ প্রণালী বন্ধ হলে সৌদি আরব তাদের বিকল্প আছে, তারা ওই রেড সি দিয়ে তারা এক্সপোর্ট করতে পারে। তবে কাতারের গ্যাস বা এগুলোর ক্ষেত্রে হয়তো ডিফিকাল্টিস হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে বিকল্প উৎসগুলো এখনই খোঁজা শুরু করা দরকার। বিপিসির তথ্য অনুযায়ী এই মুহূর্তে বাংলাদেশে ৩২ দিনের মজুত হিসেবে ৩,৭২,০০০ মেট্রিক টন
ডিজেল, 12 দিনের 12,000 মেট্রিক টন অকটেন, 13 দিনের 16,600 মেট্রিক টন পেট্রোল, 31 দিনের 51,000 মেট্রিক টন জেট ফুয়েল এবং 29 দিনের 51,000 মেট্রিক টন ফার্নেস অয়েল মজুদ রয়েছে। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে জাহাজ ভাড়া বেড়ে যাওয়ায় জ্বালানি তেলের দাম বাড়ার সংখ্যা বিপিসির। রিফাইন্ড অয়েল 20% এফেক্ট করে হচ্ছে হরমুজ প্রণালী, ক্রুড অয়েল 30% এফেক্ট করে হরমুজ প্রণালী। সো এইটার একটা রেস্ট্রিকটিভ এফেক্ট কিন্তু পড়ে যাবে হচ্ছে আন্তর্জাতিক বাজারের উপরে, আপনি যেখান থেকে তেল কেনেন। বিপিসির তথ্য অনুযায়ী আগামী 1 মাসের মধ্যে জ্বালানি তেলবাহী আরও অন্তত 9টি জাহাজ ভিড়বে এই চট্টগ্রাম বন্দরে, যার মধ্যে রয়েছে 27,000 মেট্রিক টন অকটেন, 25,000 মেট্রিক টন ফার্নেস অয়েল, 1,80,000 মেট্রিক টন ডিজেল, 10,000 মেট্রিক টন জেট ফুয়েল। এক্ষেত্রে সংকট এড়ানোর পাশাপাশি মজুত অটুট রাখতে জ্বালানি তেল ব্যবহারে মিতব্যয়ী হওয়ার কোনো বিকল্প দেখছেন না সংশ্লিষ্টরা। আমাদের দেশে যে তেলটা আমরা ইম্পোর্ট করি এটার উপর অবশ্যই কৃচ্ছতা সাধন করা দরকার, এবং 45 দিন যে মজুদের কথা বলছে বর্তমান বিপিসি বা আমাদের যারা এটার সাথে জড়িত, তো সেটা আরও বৃদ্ধি করা দরকার। বছরে বাংলাদেশে 15 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল এবং 45 লাখ মেট্রিক টন পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সময় সংবাদে আরও থাকছে। বিদেশি বিনিয়োগ টানতে পারছে না বাংলাদেশ, 1 বছরে 13% হ্রাস। সক্ষমতা নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের, অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 3 বিষয়ে শুনানি আজ। একই সঙ্গে আশুলিয়া হত্যা মামলার পর 6 লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। 5 আগস্ট শেখ হাসিনার পতনের দিন আশুলিয়া থানার সামনে 5 জনকে হত্যার পর প্রিজন ভ্যানে তুলে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। প্রসিকিউশন বলছে আরেকজন তিনি তখনও মারা যাননি এবং যখন আগুন দিয়ে পোড়ানো হয় তখনও তিনি জীবিত ছিলেন। মোট 6 জনকে গাড়িতে তুলে বাইকের পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়, তখনও একজন জীবিত ছিলেন। এটি কিন্তু তদন্ত সংস্থা তার তদন্ত রিপোর্টে বা তদন্ত করতে গিয়ে প্রমাণ পেয়েছেন। এই মামলায় আজকে আনুষ্ঠানিক অভিযোগপত্র এবং তদন্ত রিপোর্ট ট্রাইব্যুনালে দাখিল করবে প্রসিকিউশন। এই মামলায় 16 জনের সম্পৃক্ততা মিলেছে, এর মধ্যে আওয়ামী লীগের সাবেক একজন এমপিও রয়েছেন। এবং এই যে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়া আশুলিয়ার এই হত্যাযজ্ঞের মামলায়, লাশ পোড়ানোর মামলায়, এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের প্রক্রিয়াটি সরাসরি সম্প্রচার করা হবে বিটিভির মাধ্যমে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরে আরও 2টি মামলা শুনানির দিন ধার্য রয়েছে। প্রথম মামলাটি যেটি রয়েছে সেটি শেখ হাসিনার মামলা। এই মামলায় শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন আসামি রয়েছেন। এর মধ্যে শুধুমাত্র চৌধুরী আব্দুল আল মামুন কারাগারে ছিলেন, তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বাকি 2 জন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল পলাতক রয়েছেন। তারা যেহেতু পলাতক রয়েছেন তাদের পক্ষে আজকে স্টেট ডিফেন্স অর্থাৎ সরকারি খরচে, রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগ দেওয়া হবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। একই সঙ্গে গুমের একটি মামলার শুনানির দিন ধার্য রয়েছে। এই মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানকে এরই মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। মোট 3টি মামলার শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হবে। তবে আজকে সবার দৃষ্টি থাকবে আশুলিয়ার 6 লাশ পোড়ানোর মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলকে ঘিরে। আনুষ্ঠানিক অভিযোগে কি কি তথ্যপত্র উপস্থাপন করা হবে সেটির একটি খসড়াও প্রস্তুত করেছেন চিফ প্রসিকিউটরের কার্যালয় এবং মামলাতে তদন্ত কর্মকর্তা রয়েছেন এবং প্রসিকিউশন রয়েছেন, তারা সেটি প্রস্তুত করে দিয়েছেন। এবং এরই মধ্যে আমরা দেখেছি যে সরাসরি সম্প্রচার করার জন্য রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভি, বাংলাদেশ বেতার তারা সকল ধরনের প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন করেছেন। এবং প্রসিকিউশন থেকে যেটি বারবারই বলা হচ্ছে যে আশুলিয়ায় যে ন্যাক্কারজনক এবং বর্বরচিত যে ঘটনাটি ঘটেছে, 6 জনের লাশ যখন পোড়ানো হচ্ছিল তখন একজন তখনও জীবিত ছিলেন, হাত পা নাড়াচ্ছিলেন এবং
তখন যদি তাকে পুলিশ হাসপাতালে নিয়ে যেতেন হয়তো এর মধ্যে থেকে একজনকে বাঁচানো যেত, কিন্তু তারা সেটি না করে পাশের মোটর সাইকেল থেকে পেট্রোল নিয়ে এসে প্রিজন ভ্যানে গাড়িতে তুলে পুরো গাড়ি সহ 6 জনকে কিন্তু পুড়িয়ে মৃত্যু নিশ্চিত করা হয়। তো এই আলোচিত ঘটনার মামলাটি এর মধ্য দিয়ে আজকে তৃতীয় কোনো মামলার বিচার কার্যক্রমের জন্য ট্রাইব্যুনালের দিকে এগিয়ে যাচ্ছে বা মূল বিচার কাজ 3টি মামলার এর মধ্যে দিয়ে শুরু হতে যাচ্ছে। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে আমার কাছে সবশেষ খবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। গুমের পর শুধু ক্রসফায়ার নয়, গুলি করে নদীতেও ফেলা হয়েছে মরদেহ। হত্যা করা হয়েছে ইনজেকশন পুশ করে, ইটের ভাটা, ট্রেন বা যানবাহনের নিচে ফেলেও হত্যা করা হয়েছে। গুম কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। কমিশন বলছে 3 স্তরে বাস্তবায়ন করা হয়েছে গুম। শীর্ষ স্তরে সাবেক প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি গুমের নির্দেশ দিয়েছেন 6টি সংস্থার প্রধানদের। পরে গোয়েন্দা বিভাগ ও ইউনিটের কর্মীরা তা বাস্তবায়ন করেছেন। ভারতের পাশাপাশি গুমের শিকারদের জিজ্ঞাসাবাদ করেছেন মার্কিন গোয়েন্দারাও। মাসুদুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগ শাসনের 15 বছরে দেশে সংগঠিত গুম নিয়ে দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনের চ্যাপ্টার 6-এ নিরাপত্তা বাহিনীর ভেতরে যন্ত্রণা, দ্বন্দ্ব, মতবিরোধকে তুলে ধরেছে কমিশন। গুম করতে অস্বীকৃতি জানানো কিংবা ভুক্তভোগীকে সহায়তা করেছেন এমন কর্মকর্তাদের জবানবন্দিতে উঠে এসেছে প্রতিবাদ জানানোয় রোষানলে পড়েছিলেন তারা। উল্টো প্রমোশন সহ নানা সুবিধার জন্য জঙ্গি নাটক সাজিয়েছেন অনেকে। তারা এটা মেনে নিতে পারছিলেন না, কিন্তু তারা নিরুপায় ছিলেন। তাদেরকে বাধ্য করা হতো এবং বাধ্য হয়েছেন কারণ হচ্ছে তাদের চাকরির ব্যাপার আছে, তাদের জীবনের নিরাপত্তা আছে, পারিবারিক নিরাপত্তার বিষয়গুলো ছিল, সবই জড়িত। সাকসেসফুল অপারেশন তাদের ভাষায় মেরে ফেলেছে এবং সাকসেসফুলি এটা অপারেশনটা কন্ডাক্ট করতে পেরেছে। তখন ওই টিমের মধ্যে টাকাটা বন্টন হতো। তদন্ত কমিশন জানতে পারে ইনজেকশন পুশ করেও হত্যা করা হয়েছে গুমের শিকারদের। পরে মরদেহ গায়েব করতে জ্বালিয়ে দেওয়া হয়েছে ইটভাটায়, ট্রেন ও বাসের নিচেও ফেলে সাজানো হয়েছে দুর্ঘটনার নাটক। ইনজেকশন পুশ করে অজ্ঞান করে মেরে ফেলা, তারপরে নদীতে ফেলে দেওয়া, পেট কেটে সিমেন্টের বস্তা ঢুকিয়ে তারপরে যেটা লাশ ভেসে না ওঠে, ইটের ভাটায় ফেলে দেওয়া, ওটা কোনো ট্রেস যাতে না পাওয়া যায়, আগেই মেরে ফেলতো, চিহ্নিত না করতে পারে, সেই জন্য তারা ট্রেন লাইনে রাখতো। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুম নিয়ে বাহিনীর মধ্যে অনেকের অস্বস্তি থাকলেও কেউ কথা বলার সাহস করতে পারেনি, কারণ 3 স্তরে গুম বাস্তবায়নের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী, তার প্রতিরক্ষা উপদেষ্টা ও স্বরাষ্ট্রমন্ত্রী। দ্বিতীয় স্তরে গোয়েন্দা বাহিনীর প্রধানরা, আর তৃতীয় স্তরে বাহিনীর বিভিন্ন ইউনিটের দায়িত্বরতরা। প্রধানমন্ত্রীর যিনি নিরাপত্তা উপদেষ্টা ছিলেন, সেখান থেকে নানা রকম নির্দেশ আসতো। এবং এরপর হচ্ছে কমান্ড স্ট্রাকচারের যে সর্বোচ্চ পর্যায়ে, যদি আমরা র্যাব ধরি, র্যাবের ডিজি, এডিজি, অপস, ডিজিএফআই এর ক্ষেত্রে যদি ধরি তাহলে ডিজিএফআই এর ডিজি, সিটিআইবি ডাইরেক্টর, এইভাবে স্ট্রাকচারটা সাজানো হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক বলছেন গুমের সংস্কৃতি চিরতরে বন্ধে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে। গুম কমিশন আমি যতটুকু শুনেছি, জেনেছি, তারা ভালো কাজ করতেছে, বেশ ভালো কাজ করতেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তারা আরও ভিতরে যাওয়া উচিত। এই জঘন্য কাজ যেন আর পুনরাবৃত্তি যেন না হয়। প্রতিবেদনে আরো বলা হয়েছে এখনো আগের মতোই দায়মুক্তি সংস্কৃতি ও পূর্ববর্তী কাঠামো বহাল রয়েছে, যা তদন্তে বাধা তৈরি করছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষার আগে এইচএসসির প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিকল্প সেটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। তবে এ ধরনের ঘটনা বারবার ঘটার পেছনে প্রশ্ন সংরক্ষণে উদাসীনতা ও অপরাধীদের শাস্তি না হওয়াকে দায়ী করছেন শিক্ষাবিদরা। আর ঝুঁকি এড়াতে প্রশ্ন সংরক্ষণ ও পরীক্ষা ব্যবস্থাপনায় সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। সম্প্রতি নওগাঁয় থানা হেফাজতে থাকা আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর থেকেই পাবলিক পরীক্ষার প্রশ্ন ও আনুষঙ্গিক সরঞ্জামাদির নিরাপত্তা নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। এর আগেও 2022 সালে কুড়িগ্রামে এসএসসি পরীক্ষা চলাকালে সংশ্লিষ্ট দিনের প্রশ্নের পাশাপাশি পরবর্তী পরীক্ষার প্রশ্নও লকার থেকে বের করার ঘটনা ঘটেছে।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বলছে নিরাপত্তা সংশ্লিষ্টদের অবহেলায় এই ঘটনা ঘটতে পারে। তবে একটি বিষয়ে প্রশ্নের একাধিক সেট ছাপানো থাকে, তাই কোনো বোর্ডে এ ধরনের সমস্যা হলেও বিকল্প সেট দিয়ে পূর্ব নির্ধারিত তারিখেই সংশ্লিষ্ট পরীক্ষা নেওয়া যাবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি। এটি কিভাবে হলো, কেন হলো, ওখানে আসলে ডিটেলসটা কি, এটা আমরা তদন্ত রিপোর্ট আসলে জানতে পারবো। আমাদের কাছে একাধিক সেট অলরেডি আছে, আমরা সেখান দিয়ে সেইগুলো দিয়ে আমরা পরীক্ষা চালাতে পারবো। পরীক্ষা চালাতে কোনো জটিলতা সৃষ্টি হবে না। কি কারণে ঘটছে এমন ঘটনা, সে প্রশ্নের উত্তরে শিক্ষা বিশ্লেষকরা বলছেন লাখ লাখ পরীক্ষার্থীর সঙ্গে সম্পৃক্ত পাবলিক পরীক্ষা নিয়ে উদাসীনতাই এর পেছনে দায়ী। এছাড়া এই সংক্রান্ত অপরাধে জড়িতদের উল্লেখযোগ্য কোনো শাস্তি না হওয়ায় বারবার এসব ঘটনা ঘটছে। মনোযোগের অভাব এবং গুরুত্বহীনতা, শিক্ষাখাতকে অবহেলা, এর ফলে এগুলো হচ্ছে। প্রায়োরিটি না দেওয়া পর্যন্ত, গুরুত্ব না দেওয়া পর্যন্ত এগুলো এমনই থাকবে। আর বর্তমান পরিস্থিতিতে সামনের পরীক্ষাগুলোতেও এমন ঝুঁকি থাকতে পারে, তাই আপৎকালের জন্য প্রশ্নসহ পরীক্ষার সরঞ্জামাদির নিরাপত্তায় সেনাবাহিনীকে সম্পৃক্ত করা যেতে পারে, এমন পরামর্শ দিয়েছেন অপরাধ বিশ্লেষকরা। যেহেতু আমরা একটা আপৎকালীন সময় বলি অথবা নিরাপত্তা সংশ্লিষ্ট বিষয়গুলোতে একটা সংকট আছে, পুলিশ নিজেরাও নিরাপত্তা সংকটের মধ্যে আছে বা ঝুঁকিতে আছে, তো এই সময়টুকুতে আমরা সেনাবাহিনীকে পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র সংরক্ষণ বলি, সেটি বিতরণ বলি, কিংবা এই ব্যবস্থাপনার সাথে সেনাবাহিনীকে আমরা সম্পৃক্ত করতে পারি। আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজস্ব অধ্যাদেশ সংস্কার বিষয়ক কমিটি বাতিল ও এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে দ্বিতীয় দফায় দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন কর্মকর্তা কর্মচারীরা। এই মুহূর্তে আগারগাঁওয়ে আছেন সহকর্মী MS আরেফিন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তারা তাদের ডেস্কে রয়েছেন, কিন্তু কলম দিয়ে যে ধরনের কাগজপত্রের সাইন কিংবা অন্যান্য কাজ, যেসব কাজ কলম দিয়ে হয়, অর্থাৎ কাজ, সকল ধরনের দাপ্তরিক কাজ কিন্তু তারা এই মুহূর্তে বন্ধ রেখেছেন। তারা বলতেছেন যে আজকে দুপুর 2টার পর তারা নতুন করে কর্মসূচি ঘোষণা করবেন এবং সেখানেই কিন্তু তারা জানাবেন যে যাদের পরবর্তী কর্মসূচি কি হবে এরপরে। আসলে যেটুকু জানিয়ে রাখতে চাই যে গত 12 মে সরকার জাতীয় রাজস্ব বোর্ড বিলুপ্ত করার যে অধ্যাদেশ জারি করে সেটিকে কিন্তু বিরোধিতা করে আসছে রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলতেছেন যে এই রাজস্ব বোর্ড বিলুপ্ত করা তাদের আসলে কর্মকর্তাদেরকে বিশেষভাবে সুবিধা দেওয়া হবে, যে কারণে তারা এটার বিরোধিতা করে আসছেন। এবং একই সাথে তারা বলছেন যে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি রাজস্ব বোর্ডের সংস্কারে এই মুহূর্তে সব থেকে বড় বাধা, এমন অভিযোগটি কিন্তু আসলে এখানকার কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে করছেন। তারা বলছেন যে সরকার যে অধ্যাদেশটি দিয়েছে গত 19 জুন জাতীয় রাজস্ব বোর্ডকে সংস্কার করে বিলুপ্তি বাদ দিয়ে আসলে নতুন করে যে স্বাধীন ও সার্বভৌম যে সংস্থা গঠনের জন্য অধ্যাদেশ জারি করেছে সরকার, সেটিতে যে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু রাজস্ব সংস্কার পরিষদের কর্মকর্তা কর্মচারীদেরকে রাখা হয়নি এবং তাদেরকে অবগত করা হয়নি এমন। সেটিতে যে 6 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটিতে কিন্তু রাজস্ব সংস্কার পরিষদের কর্মকর্তা কর্মচারীদেরকে রাখা হয়নি এবং তাদেরকে অবগত করা হয়নি এমন অভিযোগই কিন্তু তারা তুলছেন। এবং তারা বলছেন যে যদি তাদের দাবি আদায় করা না হয় তাহলে কিন্তু তারা আগামী 28 জুন থেকে সর্বাত্মক শাটডাউনে যাবেন বলেই আমাদেরকে জানিয়েছেন। তো জাতীয় রাজস্ব বোর্ড থেকে এই মুহূর্তে আমার কাছে ছিল সবশেষ খবরাখবর। আমরা সরাসরি যুক্ত ছিলাম জাতীয় রাজস্ব বোর্ড থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে বাংলাদেশ। 2023 সালের তুলনায় গত বছর বিনিয়োগ কমে 13% বেশি। এজন্য নীতি জটিলতা ও সক্ষমতার ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। আর সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও রিজার্ভ পরিস্থিতি উন্নতির তাগিদ অর্থনীতিবিদের। ফরহাদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশের অর্থনীতির আকার বড় হলেও সে অনুপাতে বাড়ছে না বিদেশি বিনিয়োগ। করোনার অভিঘাত কাটিয়ে উঠলেও জ্বালানি সংকট, আমলাতান্ত্রিক জটিলতা, অনিয়ম, দুর্নীতিসহ হালে যোগ হওয়া রাজনৈতিক অস্থিরতায় কমছে এই বিনিয়োগ। গণ অভ্যুত্থানের জেরে 2024 সালে বিগত 3 বছরের তুলনায় সবচেয়ে কম বিদেশি বিনিয়োগ এসেছে, পরিমাণ $127 কোটি, যা 2023 সালের তুলনায় 13% কম। সম্প্রতি জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আকসডাডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বিনিয়োগ কমাকে আশঙ্কাজনক উল্লেখ করে বাংলাদেশে বহুজাতিক প্রতিষ্ঠানসমূহের শীর্ষ সংগঠন ফিকি বলছে, বিশ্বাসযোগ্যতা, বিনিয়োগ নীতিমালার অস্থিতিশীলতা ও সক্ষমতার অভাব এর পেছনে দায়ী। কমাটা আশঙ্কাজনক, এমনিতেই কম, তার উপর আবার কমছে। আপনি দেখবেন যে আমরা হয়তো কখনো বলেছি যে আমি এই জায়গায় এই ট্যাক্স রিবেট দিব, আবার সেটা দেইনি। আমরা এনার্জির কন্ট্রাক্ট করেছি, কন্ট্রাক্ট করার পর আবার সেটা আমরা অনার করিনি। নীতির ধারাবাহিকতা খুবই জরুরি। কোনো একটা পণ্যে আমি বলেছি যে আমি এই পরিমাণ ট্যাক্স রাখবো, সেটার ভিত্তিতে কিন্তু কেউ আপনার মেশিন লাগাচ্ছে, ফ্যাক্টরি বসাচ্ছে, কিন্তু আপনি যে পরবর্তী এসে বলেন না এটা ট্যাক্সটা বাড়িয়ে দিচ্ছি, তো তার তো ব্যবসার রিটার্ন আসবে না। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বিদেশি বিনিয়োগে পিছিয়ে আছে বাংলাদেশ। বিনিয়োগ বাড়াতে সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা, রিজার্ভ পরিস্থিতির উন্নতি ও বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার তাগিদ অর্থনীতিবিদের। পলিটিক্যাল যে পট পরিবর্তন হয়েছে, তার সে সময় একটা রাজনৈতিক অস্থিরতা ছিল এবং সেটারও কিন্তু খানিকটা প্রভাব এটার মধ্যে আছে। বিশ্ববাসী দেখে যে এই দেশটা ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস থেকে বের হয়ে আসতে পারবে কিনা, নাহলে আপনার ইনভেস্টমেন্টে আসাটা বা আকর্ষণ করাটা অত্যন্ত কঠিন একটা কাজ। এবং এটার সঙ্গে দেখুন, যদি এরকম অবস্থা থাকে যে আমার ব্যালেন্স অফ পেমেন্টসে সমস্যা আছে, বিশেষ করে আমার রিজার্ভ কমে যাচ্ছে বা রিজার্ভের উপরে চাপ আছে, এরকম দেশকে বিনিয়োগকারীরা সাধারণত এড়িয়ে চলতে চেষ্টা করে। পাকিস্তানে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আসে চায়না থেকে। চায়না বাংলাদেশে ইনভেস্ট করতে চায়, কিন্তু সেই ইনভেস্টমেন্টটা হয়তো আমরা এখনও যথাযথভাবে আকর্ষণ করতে পারছি না, কারণ এখানে আমাদের প্রস্তুতির অভাব আছে। বিগত 6 বছরের মধ্যে 2019 সালে সর্বোচ্চ $185 কোটি বিনিয়োগ পেয়েছিল বাংলাদেশ। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। বিপুল সম্ভাবনা থাকার পরও পরিকল্পনার অভাবে পিছিয়ে আছে রংপুর অঞ্চলের পর্যটন খাত। অথচ এ অঞ্চলের শতাধিক রাজবাড়ি, নদী, খালবিল আর প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে গড়ে উঠতে পারে সমৃদ্ধ পর্যটন শিল্প। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। একসময়ের গৌরবময় ইতিহাসের সাক্ষী ইটাকুমেরি জমিদার বাড়ি এখন ডুবে আছে অন্ধকারে। বছরের পর বছর সংস্কারের অভাবে টিকে আছে কিছু ধ্বংসাবশেষ। অথচ এ বাড়ি থেকেই সূচনা হয়েছিল ঐতিহাসিক প্রজা বিদ্রোহের। 1879 সালে নির্মিত তাজহাট জমিদার বাড়ি রংপুর বিভাগের অন্যতম ঐতিহাসিক নিদর্শন। তবে বিভাগের শতাধিক জমিদার বাড়ি, এমনকি নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার পৈতৃক বাস্তবিটাও অনেকটাই অবহেলিত। ভিতরে হচ্ছে যে মানুষ বসবে, যে চা পানি খাবে, হ্যাঁ, যে রিসোর্ট, হোটেল এগুলো লাগবে, এগুলো নাই। এগুলো হলে আমাদের দূর থেকে যারা দেখতে আসে তাদের জন্য আরো সুবিধা হয়। দেখার জন্য আমাদের দেশে কিন্তু অনেক কিছু আছে, আমাদের বাইরে যাওয়ার দরকার নাই, কিন্তু এই একমাত্র এই রক্ষণাবেক্ষণের অভাবের কারণেই কিন্তু আমাদের হয়তোবা আমরা দেখতে পাইতেছি না বিষয়টা। রংপুর বিভাগের বুক চিরে প্রবাহিত তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র, যমুনেশ্বরী আর করতোয়া শুধু প্রাকৃতিক সৌন্দর্যের আধারই নয়, বরং হতে পারে রিভার ট্যুরিজমের সম্ভাবনাময় ক্ষেত্র। সরকারের পৃষ্ঠপোষকতা, সরকারের পরিকল্পনা এবং এখানকার উদ্যোক্তাদের আগ্রহ সব মিলে আমরা কিন্তু উত্তরাঞ্চলে একটা সম্ভাবনার চমৎকার একটা পরিবেশ সৃষ্টি করতে পারি। তবে বিভাগীয় কমিশনার জানিয়েছেন, এরই মধ্যে এই অঞ্চলের পর্যটন খাতকে সমৃদ্ধ করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। জেলা প্রশাসনকে আমাদের নির্দেশনা দেওয়া আছে, তারা ঐতিহ্যগতভাবে যে সমস্ত স্থাপনাগুলো আছে সেগুলো সংস্কার এবং সেগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ব্যবস্থা নিতে, যার মাধ্যমে আমরা দেশবাসী তথা বিশ্ববাসীকে এই পর্যটন কেন্দ্রিক আকর্ষণ যেন আমরা করতে পারি। রংপুর বিভাগের ইতিহাস, প্রকৃতি আর সংস্কৃতিকে ঘিরে পর্যটনের যে বিপুল সম্ভাবনা রয়েছে, যথাযথ পরিকল্পনার মধ্য দিয়ে তা হয়ে উঠতে পারে অর্থনৈতিক সমৃদ্ধির অন্যতম শক্তি, বলছেন সংশ্লিষ্টরা। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। সারা বিশ্বের সঙ্গে বাংলাদেশেও একযোগে পালিত হলো অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত র্যালিতে অংশ নেন দেশের বিভিন্ন ফেডারেশনের প্রায় 2000 নারী ও পুরুষ ক্রীড়াবিদ। অংশ নিয়েছেন সাধারণ শিক্ষার্থীরাও। অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে সেনাপ্রধান বলেন, ক্রীড়াঙ্গনের প্রতি তরুণদের আরও আগ্রহী হতে হবে। ভোরের আলোয় শহর জুড়ে ছুটে চলার ডাক, হাতে প্ল্যাকার্ড, গায়ে অলিম্পিক টি শার্ট। 5 রিংসের চেতনায় জেগে উঠেছে পুরো শহর। সারা বিশ্বে একযোগে অলিম্পিক ডে উদযাপন করেছেন ক্রীড়াবিদরা। ব্যতিক্রম নয় বাংলাদেশেও। তবে এবারের আসর একটু বিশেষ।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই র্যালি শুরু হয় বাংলাদেশ শিশু একাডেমি থেকে। উদ্বোধন করেন বিওএ সভাপতি ও সেনা প্রধান ওয়াকারুজ্জামান। এতে অংশ নেন দেশের হকি, জুডো সহ বিভিন্ন ফেডারেশনের ক্রীড়াবিদ ও সংগঠকরা। সমাজকে সঠিক পথে ধাবিত করার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নাই। বিভিন্ন ব্যানার, পোস্টারে ফুটে উঠেছে অলিম্পিকের মূল বার্তা। নারী ক্রীড়াবিদদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বিশেষ দিনে দেশের নারীদের ক্রীড়াঙ্গনে আরও আগ্রহ বাড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারী নারী ক্রীড়াবিদরা। নারীদের জন্য খেলার পরিবেশটা সুন্দর করে নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয় নারীরা আরও অগ্রসর হবে স্পোর্টসে। ভোর 6:30 থেকে শুরু হওয়া র্যালি শেষ হয় জাতীয় স্টেডিয়ামে এসে। পরে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিশেষ বার্তা দেন সেনাপ্রধান। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব। অলিম্পিকের লাল সবুজের হয়ে প্রতিনিধিত্ব করা ক্রীড়াবিদদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় বর্ণিল আয়োজনের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পরও পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইসরায়েলের দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 3। আগ্রাসন বন্ধ হলেই থামার ঘোষণা ইরানের। এবং গুমের পর ইনজেকশন পুশ করে হত্যা, নিশ্চিহ্নে পোড়ানো হয় মরদেহ। শেখ হাসিনার নির্দেশে বাস্তবায়ন। কমিশনের প্রতিবেদন, বন্দিশালায় জিজ্ঞাসাবাদে আমেরিকানরাও। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।